নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। লাস্ট ভিডিও আমি যেটা আপলোড করেছিলাম সেটি ছিল শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম নিয়ে, এবং বলেছিলাম যে পঞ্চমী তিথি শুক্লপক্ষের কিংবা শুক্লপক্ষের নবমী তিথি কিংবা পূর্ণিমা তিথিতে পাঠ করলে কি ফললাভ হয় সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রবি গ্রহ নিয়ে। বলা হয় রবি গ্রহ হলো সিংহ রাশির রুলিং প্ল্যানেট এবং মেষ রাশিতে তুঙ্গস্থ হয়, তুলা রাশিতে নিচস্থ হয়। রবি গ্রহ থেকে আমরা আত্মসম্মান, কর্তৃত্ব, শক্তি, নেতৃত্ব, পিতা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, উইল পাওয়ার, কারেজ, স্ট্রেংথ, ডিটারমিনেশন, এই সমস্ত কিছু কিন্তু রবি গ্রহ থেকে জাজ করে থাকি। রবি গ্রহের রুলিং মুন সাইন হলো লিও বা সিংহ রাশি এবং মেষ রাশিতে রবি গ্রহ তুঙ্গস্থ হয়, তুলা রাশিতে নিচস্থ হয়। এই রবি গ্রহের মহাদশা কিন্তু 6 বছর ধরে চলে। যেমন বৃহস্পতির মহাদশা 16 বছর চলে, শনির মহাদশা 19 বছর চলে, শুক্রের মহাদশা 20 বছর চলে, তেমনি এই রবি গ্রহের মহাদশা 6 বছর চলে। কারোর জন্ম কুষ্টিতে যদি রবি গ্রহ ভালোভাবে অবস্থান করে এবং সেই জাতক কিংবা জাতিকা যদি এই রবিরই মহাদশার মধ্যে দিয়ে পাস আউট হচ্ছে, তো দেখা গেছে সেই জাতক বা জাতিকা কিন্তু সেই মহাদশাতে যথেষ্ট উন্নতি করে, যথেষ্ট সমৃদ্ধি আর্ন করে এবং যথেষ্ট স্বীকৃতি পায়। এই রবি গ্রহ যদি শক্তিশালী অবস্থায় কারোর ন্যাটাল চার্টে অবস্থান করে, তো দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা যথেষ্ট যশ, খ্যাতি, প্রতিপত্তি কিন্তু জীবনে অর্জন করছে। এবং শুধু তাই নয়, এই রবি গ্রহ যদি ভালোভাবে অবস্থান করে, তখন দেখা গেছে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা নিজের প্রচেষ্টায় যথেষ্ট সফলতা অর্জন করে। জনপ্রশাসন ভিত্তিক কোনো কাজ বা কর্তৃত্বমূলক কাজও কিন্তু এই রবি গ্রহের আওতায় পড়ে। রবি গ্রহ যদি আবার ভালোভাবে অবস্থান করে, তখন আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মানে সেই জাতক কিংবা জাতিকার কিন্তু যথেষ্ট উইল পাওয়ার থাকে, তার একটা ইনার কারেজ থাকে, একটা মোটিভেশন থাকে যে কোনো কাজ করার এবং সেই কাজটিকে শেষ করার। তাই রবি গ্রহ যদি ভালোভাবে অবস্থান করে, তখন সেই দেখা গেছে সেই জাতক বা জাতিকা তার নিজের উইল পাওয়ারকে কাজে লাগিয়ে জীবনে কিন্তু যথেষ্ট সফলতা আর্ন করছে। এই রবি গ্রহ থেকেই জাজ করা হয়ে থাকে জীবনী শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। রবি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে ভালোভাবে অবস্থান করে, সেই জাতক বা জাতিকার কিন্তু যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তার ইমিউন সিস্টেম কিন্তু খুব স্ট্রং হয়। আবার এই রবি গ্রহ যদি কারোর জন্মকুষ্ঠিতে দ্বিতীয় কিংবা একাদশভাবে শুভভাবে অবস্থান করে, তখন এই মহাদশায় কিন্তু যথেষ্ট অর্থনৈতিক উন্নতি হয়। রবি গ্রহ যদি কারোর ন্যাটাল চার্টে আবার খারাপভাবে অবস্থান করে, তো দেখা গেছে সেই জাতক বা জাতিকার কিন্তু হৃদরোগের কোনো সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হতে পারে, কিংবা অল্প রোদ্দুরে বেরোলেই মাথা ব্যথা হতে পারে, কিংবা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দুর্বল হতে পারে। এবং যদি ষষ্ঠভাবে, অষ্টমভাবে কিংবা দ্বাদশভাবে যদি রবি গ্রহ বাজেভাবে অবস্থান করে, তাহলে দেখা গেছে সেই জাতক বা জাতিকার কিন্তু কোনো লোয়ার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর দ্বাদশভাবে যদি খারাপভাবে অবস্থান করে, হঠাৎ করে প্রচুর টাকা কিন্তু ব্যয় করিয়ে দেয়, কারণ দ্বাদশ ভাবকে হাউস অফ এক্সপেন্ডিচার বলা হয়। আবার রবি গ্রহ খারাপভাবে অবস্থান করলেও কিন্তু আত্মবিশ্বাসের খুব অভাব দেখা যেতে পারে। তো এই যে 12টি হাউস আছে, কোন ঘরে রবি গ্রহ থাকলে কি ফললাভ নির্দেশ করে সেই বিষয়ে আমি একটু সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করে দিই। কারো যদি প্রথম ঘরে মানে অ্যাসেন্ডেন্ট কিংবা লগ্নতে, লগ্ন থেকে জেনারেলি বডি ফেস অ্যাপিয়ারেন্স জাজ করা হয়ে থাকে, শরীর ও স্বাস্থ্য জাজ করা হয়ে থাকে। তো এই লগ্নতে যদি রবি গ্রহ কারোর অবস্থান করে, সেই জাতক বা জাতিকার কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস থাকে, তার যথেষ্ট যে কোনো কাজে কর্তৃত্ব থাকে এবং নেতৃত্বও কিন্তু এই প্রথম ঘরে থাকলে রবি গ্রহ ইন্ডিকেট করে। কারো যদি দ্বিতীয় ঘরে রবি গ্রহ ভালোভাবে অবস্থান করে,
তো দেখা গেছে তার কিন্তু যথেষ্ট অর্থনৈতিক উন্নতি হয়। কারণ এবং শুধু তাই নয়, তার পাওয়ার অফ কমিউনিকেশন বা পাওয়ার অফ ইন্টারাকশন কিন্তু খুব স্ট্রং হয়। সেই জাতক বা জাতিকা কিন্তু খুব বোল্ড হয়, যেটা মনে করবে সেটাই সে করবে এবং নিজের যেটা মনে হচ্ছে সেটাই সে অপরের সম্মুখে কিন্তু সেটা বলবে। কারো যদি তৃতীয় ঘরে অবস্থান করে, তৃতীয় ঘর থেকে জেনারেলি সাহস বোঝানো হয়, তো সেই জাতক কিংবা জাতিকা কিন্তু যথেষ্ট সাহসী হয়। আবার চতুর্থ ঘরে যদি কারোর অবস্থান করে ভালোভাবে, তো যথেষ্ট প্রপার্টি হয়, তাদের গৃহ সম্পত্তি থেকে যথেষ্ট সুখভোগ হয়। আবার তার কিন্তু অনেক যানবাহন হয় বা ভেহিকেল হয়। আবার চতুর্থভাবে যদি খারাপভাবে অবস্থান হয়, তো দেখা গেছে কোনো প্রপার্টি রিলেটেড ডিসপিউট নিয়ে সেই জাতক কিংবা জাতিকাকে কিন্তু যথেষ্ট ভুগতে হয়। কারোর যদি পঞ্চম ভাবে রবি গ্রহের অবস্থান থাকে, তার কিন্তু শিক্ষায় যথেষ্ট উন্নতি দেখা দেয়। এবং কোনো ফিমেল নেটিভের চার্টে যদি পঞ্চম ভাবে রবি খারাপ ভাবে অবস্থান করে, তখন সন্তান থেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারো যদি ষষ্ঠ ভাবে ভালোভাবে অবস্থান করে রবি গ্রহ, তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু যথেষ্ট সফলতা দেয়। আবার ষষ্ঠ ভাবে খারাপ ভাবে অবস্থান করলে মামা স্থানীয় কোনো লোকের থেকে কিন্তু যথেষ্ট ভোগান্তি হয়, কারণ ষষ্ঠ ভাব থেকে মায়ের ভাই জাজ করা হয়ে থাকে। আবার ষষ্ঠ ভাব থেকে রোগ ভোগের উৎপত্তি স্থান জাজ করা হয়ে থাকে। ষষ্ঠ ভাবে খারাপ ভাবে অবস্থান করলে গ্যাস্ট্রাইটিসের সমস্যাও কিন্তু হতে পারে। আবার সপ্তম ভাবে যদি কারোর রবি গ্রহ অবস্থান করে, সপ্তম ভাব থেকে বোঝানো হয় যে হাউস অফ স্পাউস বা দাম্পত্য জীবন বা পার্টনারশিপ রিলেটেড কোনো বিজনেস। তাই রবি গ্রহ যদি সপ্তম ভাবে ভালোভাবে অবস্থান করে, তাহলে দেখা গেছে পার্টনারশিপ রিলেটেড কোনো বিজনেসে কিন্তু যথেষ্ট সফলতা দেয়। কিন্তু এটাও ঠিক, সপ্তম ভাবে যদি রবি অবস্থান করে, সেই রবি কিন্তু লগ্নকে ডাইরেক্ট দৃষ্টি দেয়। আবার রবিকে কিন্তু ক্রূর গ্রহ বলা হয়। তাই সপ্তম ভাবে রবির অবস্থান কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো নয়। যেমন সপ্তমে যদি রবি থাকে, তাহলে স্পাউসের সাথে কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মতানৈক্য ইন্ডিকেট করে। আবার অষ্টম ভাবে যদি কারোর রবি গ্রহ অবস্থান করে, অষ্টম ভাব থেকে জাজ করা হয়ে থাকে যে আধ্যাত্মিক উন্নতি হবে কি হবে না। তাই অষ্টম ভাবে শুভ রবির অবস্থানে কিন্তু যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি হয় এবং সেই জাতক কিংবা জাতিকার কিন্তু জীবনে আকস্মিক পরিবর্তন হয়। আবার নবম ভাবে যদি শুভভাবে অবস্থান করে, তো দেখা গেছে যথেষ্ট উচ্চ শিক্ষা হয়, আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক বৃদ্ধি হয়। এবং শুধু তাই নয়, নবম ভাবে ভালোভাবে যদি রবি অবস্থান করে, সেই জাতক বা জাতিকার কিন্তু পিতার খুব উন্নতি হয়, বিকজ নবম ভাব থেকে কিন্তু পিতার জাজ করা হয়ে থাকে। এবং শুধু তাই নয়, নবম ভাবে রবি গ্রহ ভালোভাবে অবস্থান করলেও সেই জাতক কিংবা জাতিকা মেডিকেল রিলেটেড কোনো প্রফেশনে কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে। দশম ভাবে যদি রবি শুভভাবে অবস্থান করে, দশম ভাবকে কর্মভাব বলা হয় বা হাউস অফ প্রফেশন বলা হয়। দশম ভাব থেকে যশ খ্যাতি প্রতিপত্তিও বলা হয়। দেখা গেছে কারোর জন্ম কুষ্টিতে যদি দশম ভাবে রবি অবস্থান করে এবং সেই রবি যদি এক্সল্টেশনে থাকে, তখন সেই জাতক বা জাতিকা সিভিল সার্ভিস রিলেটেড পরীক্ষায় কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে। একাদশ ভাবে যদি রবি অবস্থান করে, তো যথেষ্ট আর্থিক লাভ দেয় এবং মনোবাঞ্ছা পূরণ হয়। কেন একাদশ ভাবকে বলা হয় ফুলফিলমেন্ট অফ গেইনস ডিজায়ার্স বা এনি সর্ট অফ উইশেস। তাই একাদশ ভাবে রবির অবস্থানে কিন্তু যথেষ্ট আর্থিক লাভ হয় এবং শুধু তাই নয়, পড়াশোনাতেও কিন্তু যথেষ্ট উন্নতি প্রদান করে। দ্বাদশ ভাবে রবির অবস্থানে কিন্তু আধ্যাত্মিক উন্নতি হয়। আবার দ্বাদশ ভাবে রবি যদি খারাপভাবে অবস্থান করে, তো হঠাৎ করে প্রচুর টাকা কিন্তু ব্যয় করিয়ে দেয়। এখন কথা হলো, এই রবি গ্রহের রেমেডি কি? দেখুন, আমরা তো সবাই জানি যে রবি গ্রহের রেমেডি হলো চুনি বা রুবি। কিন্তু ওল্ড বার্মিস কোস্টের চুনি বা ম্যাডাগাস্কার কোস্টের চুনি যদি কেউ ধারণ করে অনামিকাতে রিং ফিঙ্গারে, তখন কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। কিন্তু একটা কথা এটাও ঠিক,
কোনো রত্ন ধারণ করার আগে সেই চার্টকে বা হরোস্কোপকে কিন্তু খুব ভালোভাবে জাজ করা দরকার। আমি এর আগেও বলেছি, কোনো গ্রহ যদি কারো জন্মকুষ্ঠিতে খারাপভাবে অবস্থান করে, সেই গ্রহর কিন্তু কোনো স্টোন কোনোভাবে কোনো অবস্থাতে পড়া যাবে না। যদি কোনো রত্ন বা স্টোন ধারণ করতে হয়, দেখতে হবে আপনার চার্টে কোন কোন গ্রহগুলো পজিটিভভাবে অবস্থান করছে। যেই গ্রহগুলো ভালোভাবে অবস্থান করছে, সেই গ্রহগুলোকেই আইডেন্টিফাই করে কিন্তু পাওয়ার দেওয়া যাবে, নচেত নয়। একমুখী রুদ্রাক্ষতেও কিন্তু রবি গ্রহের যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। আর রবি গ্রহের আরো দুটো ভালো রেমেডি হচ্ছে, কেউ যদি প্রত্যহ রবি গ্রহের বীজ মন্ত্র করে 108 বার করে, তাতে কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়। কিভাবে করতে হবে না, ঠাকুর ঘরে কিংবা পবিত্র কোনো স্থানে একটি আসনের ওপর বসতে হবে, একটি প্রদীপ কিংবা একটি মোমবাতি জ্বালাতে হবে, একটি ধূপকাঠি জ্বালাতে হবে এবং আজ্ঞা চক্রে রবি গ্রহকে কল্পনা করতে হবে বা সূর্যদেবকে কল্পনা করতে হবে। কল্পনা করে ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং এই মন্ত্রটি 108 বার করে অথবা 5 মিনিট কিংবা 10 মিনিট জপ করতে পারেন। অত্যন্ত ভালো কাজ কিন্তু আপনারা ফিল করতে পারবেন। রবি গ্রহের আরো দুটো রেমেডি হয়, সেটি হলো আমরা সবাই জানি যে রবি গ্রহের প্রণাম মন্ত্রটা ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। এই প্রণাম মন্ত্রটিতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। আর বিশেষ করে আমি এটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, কিংবা যারা চাকরিতে কোনো উচ্চ পদে আছেন তাদের রেসপেক্টে বলবো, কিংবা যাদের শরীর রিলেটেড কোনো সমস্যা চলছে বা কার্ডিওলজিক্যাল রিলেটেড কোনো প্রবলেম বা হেলথ রিলেটেড কোনো সমস্যা হচ্ছে, কিংবা কারোর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা প্রত্যেক রবিবার করে আদিত্য হৃদয়ম স্তোত্রম 3 বার কিংবা 5 বার করে পাঠ করতে পারেন। তাতে কিন্তু যথেষ্ট ভালো কাজ হয়ে থাকে। আদিত্য হৃদয়ম স্তোত্রমটি কিন্তু খুব পাওয়ারফুল একটি স্তোত্র। মহামুনি অগস্ত্য শ্রী রামচন্দ্রকে এই বিদ্যায় কিন্তু দীক্ষা দিয়েছিলেন এবং এই মন্ত্রটি আমি নিজেও দেখেছি বা আমি অনেকজনকে রেমেডিও করেছি, যাদের হয়তো স্টোন কেনার কোনো ক্ষমতা নেই বা কেউ হয়তো টাকার জন্য স্টোন কিনতে পারছেন না, তাদেরকে আমি এই রেমেডিটি দিয়েছি আর কি, আদিত্য হৃদয়ম স্তোত্রম। এবং দেখা গেছে এই আদিত্য হৃদয়ম স্তোত্র টানা 6 মাস করার পর তাদের জীবনে বিপুল বিপুল পরিবর্তন লক্ষ্য করা গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও আমার থাকছে মহালক্ষ্মীর ব্রত কথা নিয়ে কিছু আলোচনা করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশন পেতে থাকেন। ধন্যবাদ।